ক্লাস 11 এর ট্যাক্সের পোর্শনে একটা জায়গা আছে চ্যাপ্টার 2 তে ইউনিট 3 তে ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি। একটা মানুষ যখন মাইনে পায় তখন সে কি কি পায়, যা পায় তার মধ্যে সবটাই কি ট্যাক্স দিতে হবে? কিছু পোর্শনে ট্যাক্স দিতে হয়, কিছু পোর্শনে ট্যাক্স দিতে হয় না। এইটুকুই মেন পড়াশোনা, যে কিসে কিসে ট্যাক্স দিতে হয় না আর কিসে কিসে ট্যাক্স দিতে হয়। তাহলে আমার কাছে এমপ্লয়ার রিলেশনশিপ আছে এমন কোনো টাকা পয়সা পেলে তাকে বলবো স্যালারি। স্যালারি কাকে বলবো বললাম? এমপ্লয়ার। তুমি আমার মালিক পক্ষ, আমি তোমার ওখানে কাজ করি, তাই তুমি এমপ্লয়ার আর আমি এমপ্লয়ি, এই রিলেশনটা যেখানে আছে তার জন্য যখন কেউ কাউকে টাকা দেয় তখন তাকে বলবো কি? স্যালারি। একটা খুব সহজ তত্ত্ব। এখন এই স্যালারির মধ্যে কি কি থাকে? স্যালারির জন্য এরকম একটা লম্বা ছক করা হবে, দুটো করে কলম করা হবে। সেটা দিয়ে এই দাগটা এখানে করে দিই, সুবিধা হবে আমার। রাইট। এখানে লিখবো ইনকাম, কি লিখবো বলো? ইনকাম ফ্রম কম্পিটিশন অফ, আগে লিখ কম্পিটিশন, এখানে লিখলাম কম্পিটিশন অফ ইনকাম ফ্রম স্যালারি অফ শ্রী সনদ ঘোষ। তোদের জন্য স্যালারি এখন দিতে পারছি না, সনদ ঘোষ। রাইট। আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, হেডিংটা এরকমই হবে সবসময়। হ্যাঁ, কি লিখলাম এখানে? কমা দাও, দিয়ে লেখো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল কমা শেষ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ফর দ্য AY, আমাদের AY কত? এটা কোন সাল বলো? 25 সাল। ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার তোদের কি আছে? 25-26 ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 রিলেটিং টু, এই পুরো হেডিংটা লিখতে হবে, মনে থাকবে? রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার 24-25। তাহলে ভাই সনদ ঘোষের জন্য আমি এখন যেটা করতে চাইবো সেটা হচ্ছে স্যালারিতে তিনি কত পান এবং যা পান তার সঙ্গে ক টাকা কোন কোন ক্ষেত্রে ছাড় হবে। তাই একটা কমন ফরম্যাট করলাম, ক্লাস 11 এর জন্য যেটুকু দরকার সেটুকুই করব। কমপ্লিট লেভেলে বিকম পড়তে গেলে যা যা দরকার লাগে তা করবো না। তা সেখানে কি কি থাকছে না, একটা লোক যখন মাইনে পায় তখন সে বেসিক মাইনে পায় কি পায় না? কি পায় বলো? তাহলে কি কি দিয়ে আমি একটা ক্লাস 11 অঙ্ক করতে পারবো মোটামুটি, সেটা একটা এখানে দাঁড় করাবার চেষ্টা করছি। এই পর্যন্ত টোকা হয়ে গেলে আমি আবার মুছে দিয়ে আবার টুকবো। রাইট। কারণ এই বোর্ডের মধ্যে সবটা হবে না। একটা লোকের বেসিক মাইনে হচ্ছে মূল বেতন। বেসিক মানে কি বললাম? মূল বেতন মানে কি? যেটা তোমাকে যদি আর কিছু না দেয় কোম্পানি, তাহলে ওই টাকাটা দেবেই দেবে, তাকে বলে বেসিক স্যালারি। তাহলে বেসিক স্যালারি ধরে আমি একটা ফিগার, একটা ইমাজিনারি ফিগার নিয়ে করি, তাহলে ভালো লাগবে দেখতে। রাইট। মনে করো একটা লোকের বেসিক স্যালারি ছিল প্রত্যেক মাসে 10,000 টাকা। রাইট। তাহলে 10,000-কে 12 দিয়ে গুণ করলে কত হবে বল? 1,20,000 টাকা আমার কাছে বেসিক স্যালারি হলো। এখানে যেটা পিওর লেভেলে ট্যাক্সেবল হয়ে যাবে সেটা আমরা এই কলমে লিখবো। রাইট। আর যেখানে মাইনাস কোনো ছাড়টার পাওয়া যাবে সেটা এখানে লিখবো। আর কি পেতে? উনি বোনাস পেয়েছে, মেবি আরো 10,000 টাকা বোনাস নেই। কোনো ছাড় না থাকলে সেটা আমরা ডিরেক্টলি এখানে লিখবো, ছাড় থাকলে এখানে মাইনাস করার জন্য রাখবো। দেন ধরো উনি যা ইনকাম করেন, যা স্যালারি, সেলসে কাজ করার জন্য মেবি 2% কমিশন পান। রাইট। তাহলে এছাড়াও তিনি আরো কিছু টাকা পয়সা পান। বলে তুমি শোনো, মাইনে যা পাচ্ছ, তুই মনে কর ইন্স্যুরেন্স এজেন্টের কাজ করছিস, যা মাইনে পাবি তার সঙ্গে আবার কি পাবি বল? কমিশন। এটা যদি কোনো সময় ফিক্সড পার্সেন্টেজ অন টার্নওভার হয়, ধর 2% অন, ও সেল করেছিল 2 লাখ টাকা, এটা কত হলো? 4,000 টাকা তার কাছে ইনকাম হলো। আরো এইটুকু ক্লিয়ার? যেটুকু বললাম। বোনাস ছাড়া আরো কিছু জিনিস পেতে পারেন, তার মধ্যে একটা পান যেটা এখানে হবে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু RPF। কি বললাম? লিখে দিচ্ছি এখন। এই পর্যন্ত লেখার পরে আমরা একবার পজ করবো, করে এটা টুকে নেবো বা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে মুছে দেবো এটাকে। রাইট। কি বললাম? এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন। এমপ্লয়ার্স, হাতে লেখা কি ভালো, হাতে লেখা না যাই বলে মানতেই হবে, এত পরিষ্কার করে লিখি না অন্যদিন। এমপ্লয়ার্স আমার কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, RPF। প্রভিডেন্ট ফান্ডে যখন টাকা দেওয়া হয় তখন আমার কাছ থেকে কিছু টাকা কাটে নেওয়া হবে, আর আমার মালিক তার আমার হয়ে কিছু টাকা জমা দেবে।
এই মালিক পক্ষ যেটা দিচ্ছে তাকে বলা এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন। এটা কিন্তু সবটা ট্যাক্সেবল হবে না, এটা ইন এক্সেস অফ 12% অফ দি স্যালারি বেসিক প্লাস ডিএ তোমার ট্যাক্স ইয়ে হবে। ধরে যাক আমার কাছে এটা হয়েছিল, মালিক পক্ষ আমার হয়ে 20,000 টাকা জমা দিয়েছে, রাইট? হুম, বোঝা গেছে বোঝায়নি? হুম, তার মাঝখানে একটা কাজ করে দে, এখানে লোকটা এখানে ডিয়ারনেস অ্যালাউন্স বলে একটা কিছু আছে জানিস তোরা? জিনিসের দাম বেড়ে গেলে একটা টাকা কোম্পানি আমাকে দেয়, যে দাম বেড়েছিল, তোমাকে যখন চাকরিতে জয়েন করেছিল তখন চালের দাম ছিল 100 টাকা, এখন বেড়ে গিয়ে 115 টাকা হয়ে গেছে, 120 টাকা হয়ে গেছে, তাহলে 20% দাম বেড়ে গেলে তোমাকে 20% ভুগতান দেওয়া হবে, তোমার 20% তোমাকে সাবসিডি দেওয়া হবে, যে হ্যাঁ দাম বেড়ে গেছে, তাহলে তোমার লাইফ খারাপ হয়ে যাবে না? আগে এক পেট খেতে, এতখানি পেটটা খেতে এখন কত টাকা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, দেখছি একবার পেটটা একটু এরকম ছিল, চলবে না? না চলবে। তাহলে এখন আমার কাছে যাতে আমি ভরপেট খেতে পারি সেই জন্য আমাকে আমার বাজারগত বৃদ্ধি, মূল্য বৃদ্ধিটাকে ওরা কম্পেনসেট করার জন্য তাকে বলে ডিয়ারনেস অ্যালাউন্স। কি বলে? ধরে যাক আমার কাছে ডিয়ারনেস অ্যালাউন্স ছিল আরো 20,000 টাকা, রাইট? হুম, এবার এখানে যাচ্ছি, আমায় কোম্পানি আমার প্রভিডেন্ট ফান্ডে জমা দিয়েছে কত টাকা? এটা কোনো ছোট ভিডিও হবে না, লং ভিডিও হবে। কত টাকা জমা দিয়েছি বললাম? এখান থেকে লেস করো, এখান থেকে লেস করব, দাঁড়া একটা অন্য কালার নিই, এখান থেকে ধর আমি লেস করব, হ্যাঁ লেস করবে 12% অফ বেসিক প্লাস ডিএ, বেসিক প্লাস ডিএ আমি লেস করে দেবো। তোমার বেসিক কত ছিল বলো? আর আর ডিএ কত হলো? 20। তাহলে কত হলো বলো? 1,40,000, 1,40,000, দিস ইজ 1,40,000, গেট দিস 12%, তো কত হবে? তাড়াতাড়ি মেশিন চাই, তাড়াতাড়ি ক্যালকুলেট করো, এরকম করলে হবে না পড়াশোনা করা। অন্য ব্যাচে কিন্তু এটার আমি এখন করছি, তারা বুঝতে পারছি যেটা করবো। 1,40,000 ইন্টু 12% কত হলো? আমি 16,800 এখান থেকে মাইনাস করে দেবো, বড় এখানে ক টাকা হলো? 3,200, 3,200 টাকা ট্যাক্সেবল হয়ে গেল। এটুকু ক্লিয়ার লেগেছে? কারো কোনো অসুবিধে? 20,000 থেকে 16,800 বিয়োগ করলে কত হয়? এরপরে বলছে ইন্টারেস্ট ক্রেডিটেড, এখানে এই যে টাকাটা হলো না আরপিএফ, কোম্পানি আমাকে ফান্ড আমাকে তো ইন্টারেস্টও দেয়, ফান্ড আমাকে কি দেয় বলো? তখন আমি লিখলাম ইন্টারেস্ট ক্রেডিটেড, ক্রেডিটেড ইন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে, এবং সেটা মেবি অ্যাট দ্য রেট অফ মেবি 12%, 13% এর ক্রেডিট হয়েছে, মানে ইন্টারেস্ট চলছে এখন 13%, চলবে। আর এই 13% পাবো তোমার কাছে মেবি 2,600 টাকা পেয়েছো। ক্লিয়ার লাগছে? কারো কোনো অসুবিধা লাগছে? এটুকু আমি আস্তে আস্তে করছি, অনেক বোর্ড ফার্স্ট চলছি না। তাহলে এখানেও একটা লেস আছে, লেস ইন্টারেস্ট at the rate of 9.5%, বলো 9.5% করলে কত হবে এটা? যদি 13% ইজ ইকুয়াল টু, যদি 13% ইজ ইকুয়াল টু 2,600 হয়, কারোর বুঝতে অসুবিধা হলে অন স্ক্রিন বলবে আমাকে, স্যার এটা বুঝলাম না। তাহলে 1% ইজ ইকুয়াল টু কত হবে? 13। এখানে করলে কত হবে? 9.5 করলে কত হবে আনসার? পজ কর, তোরা অপদার্থ আছিস, অন স্ক্রিন অপদার্থ আছিস, আমি যখনই যোগ বিয়োগ করবো তোমরা আগে থেকে করে নেবে। চল ধরে নে যে এই হলো ক টাকা? 1,000। আচ্ছা এখানে বিয়োগ করলে কত হলো তাহলে বলো? 700 টাকা। 900 থেকে 900 বিয়োগ করলে তোর 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 কোম্পানিটা, তোরটা কি কোম্পানির মোবাইল ফোন? ওই রেডমি তো 500 দেখাবে, বোকা কোথাকার। ক টাকা বলো? 700 টাকা। এই হলো আমার এখনো পর্যন্ত ইনকাম। কোম্পানি আমাকে আর কি দেয়? কোম্পানি আমাকে আরো অনেক কিছু দেয়। আমাদের এক্সামে যেটুকু তোদের পরীক্ষাতে দেওয়া আছে, যে কোম্পানি কয়েকটা অ্যালাউন্সেস দেবে, তুমি সেই অ্যালাউন্সেস গুলোকে নিয়ে যোগ করে দেবে, শুধু যোগ করে দেবে, যদি ছাড় থাকে তাহলে মাইনাস করব। তাহলে এরপরে কি কি যোগ হয় বলো? অ্যালাউন্সেস। কি হয় বলো? এই অ্যালাউন্সেস, তার মধ্যে একটা অ্যালাউন্স আমি অলরেডি দেখিয়ে দিয়েছি অঙ্কের সুবিধার জন্য, সেটা কোন অ্যালাউন্স? তাহলে অন্য অ্যালাউন্সেস এর মধ্যে ডিএটা অলরেডি করে দিয়েছি, এখন তাহলে বাকি অ্যালাউন্সেস গুলো করব। এই হলো আমাদের ফার্স্ট বোর্ড, ক্লিয়ার? এখনো পর্যন্ত ক টাকা ইনকাম হয়েছে যোগ করে দেখাও তো এখানে, যাতে মাথায় লিখতে সুবিধা হবে আমার। 1,20,000 প্লাস 20,
এটা 4000 টাকা, 10 প্লাস 4 প্লাস 3200 প্লাস 700, বলো। এখনো লোকটা, এই ভদ্রলোক যার নাম সনদ ঘোষ, সে ক টাকা ইনকাম করেছে? সে 1,57,900 টাকা ইনকাম করেছে টিল নাও, রাইট? ট্যাক্সেবল ইনকাম। এটা কি ইনকাম বলছি আমি? এটা ইনকাম তার অনেক হতে পারে, বাট ট্যাক্সে অথরিটিকে আমরা এই টাকা ইনকাম জানাবো। সেখানের জন্য ITR 1 ফাইল করব, এবং যেমন হয় অঙ্ক করতে হয়, যেমন ইনকাম ট্যাক্স করতে হয় তেমন করবো। ক্লিয়ার? এটা হলো বোর্ড 1। ওকে, ট্যাপ করে তো হয়ে যাবে, বুঝছি? পজ করেছিস? পজ কর। তাহলে এরপরে আমরা পাবো কি? অ্যালাউন্সেস গুলো পাবো। আর যখন অ্যালাউন্সেস গুলো পাবো তখন রাখার জায়গা পাচ্ছিলাম না, তখন আমি এখানটা মুছে রাখার চেষ্টা করছি। চলবে না? চলবে না। আমি অ্যালাউন্সেস পাবো। কি অ্যালাউন্সেস গুলো পেয়েছিলাম বলো? একটা অ্যালাউন্স আমরা অলরেডি পেয়ে গেছি। কি সেটা ছিল? DNS allowance we have already done. We have already received that amount, and at the same time it has been already been fully taxable. এই ডিএ তে কোনো ছাড় পাওয়া যায় না, তাই ডিএটা পুরোপুরি ভাবে ছিল। তাহলে কি করলাম বলো? এটা কি করছি আমি অ্যালাউন্সেস, অ্যালাউন্সেস, CACES, অ্যালাউন্সেস। ও তো তোদের পাড়ার কোনো খবর? পড়াশোনা হচ্ছে রে? ওই রিজার্ভ একদম ব্যালেন্স শিটের রাইট সাইডে ডিরেক্টলি। হ্যাঁ, আমাকে প্রশ্ন করে নিবি, অসুবিধা কিছু নেই। আইডিয়া হচ্ছে অ্যালাউন্সেস। কি বললাম বল? অ্যালাউন্সেস এর মধ্যে একটা কি ছিল? ডিএ। এটা অলরেডি আমরা লিখে নিয়েছিলাম, মনে আছে? আর এখানে ফিগারটা লিখি না, তাহলে ফিগার কোন করলে আপনার আগের বারের ফিগার টোটাল কত বেরিয়েছিল? 1,57,900। এটা বাজে রাখছি দেখতে, এইটুকু করে 1,57,900। এটা ছিল ব্যালেন্সিং ফিগার, মানে আগের পাতা থেকে ব্রড ফরওয়ার্ড ফিগার। ওকে, চলবে। এবার ডিএও তো আমরা পেয়ে গেছিলাম ওখান থেকে। আর কি কি অ্যালাউন্সেস এর কথা আমার এখানে বলেছে? একটাকে বলছে CCA, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স। হোয়াট ইজ সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স? দেয়ার ইজ সামথিং CCA, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স। সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স মানে হচ্ছে যখন তোমাকে চাকরি করতে বলা হলো দিল্লি, বোম্বে, কলকাতা, এই সমস্ত বড় বড় শহরে, তখন সেখানে কিছু বাড়তি খরচা ছাড়া জীবন চলে না। ওই জন্য কোম্পানি তোমাকে আনাদার 5,000 রুপিস দিয়েছে। দ্যাট ইজ কল্ড সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স অ্যান্ড ফুললি ট্যাক্সেবল। কোনো ছাড়ের গল্প নেই। নেক্সট তোদের সিলেবাসে যেটা আছে, another theme is there, house rent allowance. কি বললো? house rent allowance বাবদের যখন তুমি পাবে, হাউস রেন্ট অ্যালাউন্স বাবদ, ধর আমি পেয়েছি, ধরা যাক আমাকে কোম্পানি হাউস রেন্ট অ্যালাউন্স দিচ্ছে প্রত্যেক মাসে 10,000 টাকা করে। বেশি হয়ে গেল? 1,20,000 তো মাইনেই পায়, 5,000 টাকা করে। তাহলে তোকে 5,000 টাকা করে যখন দেবে, তখন তুই কি করবি? যোগ করলে, গুণ করলে কত টাকা হলো ইনকাম বলো? 60,000 টাকা ইনকাম হলো। 5 12, তাই হয়তো নাকি? রেডমিতে। আচ্ছা, এখান থেকে তুমি কিন্তু এবার পাবে আবার একখানা ছাড়। এবার পাবে ছাড়। ছাড় তো হবে, কিন্তু আমার চক ঝাড়, চক আছে। চলো লেস কি বললাম আমি? বলো ছাড়। লেস এক্সেমশন আন্ডার সেকশন 10(13)A রুল 2A। পুরোটা এরকম লিখে দিলে বেশি আনন্দ হবে টিচার। ফাইন, দিস ইজ কল্ড ছাড়ের গল্প। এই ছাড়ের মধ্যে তিনটের মধ্যে যেটা কম সেটা ছাড়াবে, তিনটের মধ্যে যেটা কম সেটা ছাড়াবে। 1 নম্বর হচ্ছে অ্যাকচুয়াল এইচআর রিসিপ্ট। কি বললাম? অ্যাকচুয়াল এইচআর রিসিপ্ট। অ্যাকচুয়াল এইচআর কত পেয়েছো তুমি বলো? এই ভাষাতেই মুখস্থ করবে একদম। কত বলো? হাউস রেন্ট অ্যালাউন্স কে এইচআর এ বলে। 60,000 টাকা লিখলাম। ওকে, বি মে যাও, রেন্ট পেড। কি বললাম? আবার এটা আবার আর ইনারে লিখবি, এর তলায় লিখবি না, এর আবার ইনারে। আমি রেন্ট দিয়েছি, মেবি ধর আমি রেন্ট দিয়েছি, সাপোজ আমি রেন্ট দিয়েছি 4,000 টাকা করে। কত করে দিলাম বললাম? 4,000 টাকা করে দিলে 48,000 টাকা দিলাম।
দিলাম আর কি করবো। তাহলে 4,000 টাকা করে রেন্ট তোমাকে তুমি দিয়েছো 12 মাস হলে কত হবে? 48,000 টাকা। অত লেখার জায়গা নেই। 48,000 টাকা রেন্ট দিয়েছো। লেস দাও 10, লেস 10% অফ দি, লেস 10% অফ বেস অফ স্যালারি, 10% অফ স্যালারি। ভাই স্যালারি কোনটাকে বলে? স্যালারি মানে হচ্ছে বেসিক প্লাস ডিএ ইফ ইট এন্টার্স ইনটু রিটায়ারমেন্ট বেনিফিট। শব্দটা ইফ আছে, যদি চাকরির শর্ত অনুযায়ী এটা দেওয়া হয়, ইফ ইট ইজ প্রোভাইডেড বাই দি by employment, by condition of the employment, basic plus DA if enters into retirement benefit plus ওই যে 2% দেওয়া ছিল ফিক্সড টার্নওভার পার্সেন্টেজ প্লাস কমিশন, ওই জন্য আমি এক্সাম্পলে নিয়েছি লাইনটা, প্লাস কমিশন অ্যাজ আ ফিক্সড পার্সেন্টেজ অন টার্নওভার। টার্নওভারের উপরে ফিক্সড পার্সেন্টেজ 2% দিয়েছিল, মনে আছে? যাতে 4,000 টাকা ছিল। তাহলে বল লোকটার বেসিক কত ছিল একটু আগে আমাদের কাছে? 1,20,000, রাইট? দিয়ে অনুমান করলাম ওটা টার্মস অফ এমপ্লয়মেন্টের পার্ট হবে 1,20,000 টাকা, ঠিক আছে? প্লাস ওখানে কত টাকা ছিল বলো? 20,000 টাকা। প্লাস আমার কমিশন বোধ কত এসেছিল? 4,000 টাকা। তাহলে 1,24,000 হলো। 1,24,000 উপরে 10% করলে কত হবে? 1,44,000 উপর 10% করলে কত হবে? 14,400। এখান থেকে মাইনাস করো। এটা মাইনাস করো। 33,600, রাইট? দু নম্বর কন্ডিশন বেরিয়ে গেল। কটা পরিশ্রম থাকবে এখানে শর্ত? 3 নম্বর। সি তে হচ্ছে 50 or 40% অফ স্যালারি। কি বললাম? 50% হতে পারে অথবা 40% হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য সিটি অফ স্যালারি, রাইট? ডিপেন্ডিং আপন দ্য সিটি। KMDC বলে একখানা সিটি আছে, জানিস তোরা? KMDC। ওই জন্য তুই ওই লোকের বাড়ি খেতে যাবি, তাই না? বদ্রেশ্বরে খেতে যাবে না, ওখানে গিয়ে বুদ্ধি খাটাতে হবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এই 4টে শহর হলে 50%। মনে কর আমাদের যে ক্লায়েন্ট আছেন তিনি সনদ ঘোষ, তিনি কলকাতা শহরেই থাকেন, পাক্কা। ব্যান্ডেল ইজ দ্য পার্ট অফ কলকাতা শহর, মনে রেখো। আপ টু মাসবেরিয়া কলকাতা পার্টের মধ্যে পড়বে। তো বলো এখানে কত টাকা হবে? ওর বেশি কত হয়েছিল? 1,44,400। 1,44,000 কত? 400 না, না 1,44,000 টাকা হয়েছিল নাকি? 1,44,000 টাকা হয়েছিল তো নাকি? এর উপরে 50% করো, কত হবে? 72,200। 1,44,000 না, 72,000। তাহলে এখানে কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, 72,000 টাকা। এবার বল এই তিনটের মধ্যে কম কত? এখানে লিখলাম হুইচ এভার ইজ লোয়ার। কি লিখলাম? জায়গা নেই এখানে। এখানে ঠিক আছে, আমি ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি। এই তিনটের মধ্যে লোয়ার, এদিকে ব্র্যাকেট না, হ্যাঁ, এই তিনটের মধ্যে লোয়ার কোনটা? কোনটা লোয়ার হলো? এই 33,600 টাকা এখানে লিখলাম। এবার বিয়োগ করো এই টাকাটা। একদম পরিষ্কার শেখা যাচ্ছে। 26,000। তাহলে 26,400 টাকা আমার কাছে ট্যাক্সেবল হয়ে গেল। ক্লিয়ার একদম? হাউস রেন্ট অ্যালাউন্স এর পরে আরো কিছু অ্যালাউন্সেস এর কথা বলবো, কিন্তু বোর্ডে জায়গা নেই, তাই এটা এই পর্যন্ত গিয়ে পজ। ঠিক আছে, পজ করো। নেক্সট যেটা করতে হবে, যে আমাদের কাছে অ্যালাউন্সেস এর ব্যাপারে আমরা হাউস রেন্ট অ্যালাউন্স মাত্র শিখলাম, রাইট? হাউস রেন্ট অ্যালাউন্স যদি শিখে গেছি, সেখানে আমাদের কাছে নেক্সট কতটা পর্যন্ত ইনকাম হয়েছে, ইনকাম কত হয়েছে? 1,89,300। এটা যোগ করে উত্তর পেয়েছি কত বলো? 1 লাখ। সবাই আইডেন্টিফাই। 1 লাখ কত বললাম? 1,89,300। মনে রাখ কথাটা, 1,89,300 রুপিস আমাদের এখন পর্যন্ত টিল নাও ইনকাম হয়েছে। আর কোনো কি অ্যালাউন্স পেতে পারি? আমাদের সিস্টেমে বলছে এরপরে যে অ্যালাউন্সটা পাবো সেটার নাম হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। কি বলো? মেডিকেল অ্যালাউন্স, রাইট?
মেডিকেল অ্যালাউন্সে কিভাবে মেডিকেল অ্যালাউন্স পাওয়া যায়? এরা বলছে মেডিকেল অ্যালাউন্স, এবিডিআই অ্যালাউন্স, এটার আমি নাম দিলাম মেডিকেল ফিক্সড মেডিকেল অ্যালাউন্স। কি নাম দিলাম? চিল্লাবি জোরে জোরে, বাকিদের কথা বলছিল কেন? ফিক্সড মেডিকেল অ্যালাউন্স ইজ অলওয়েজ ট্যাক্সেবল। লাইনটা বলো, ফিক্সড মেডিকেল অ্যালাউন্স ইজ অলওয়েজ ট্যাক্সেবল। ইফ ইট ইজ মেডিকেল অ্যালাউন্স, পজ কর। তাহলে কি বললাম? ফিক্সড মেডিকেল অ্যালাউন্স ইজ ট্যাক্সেবল। ধরা যাক আমি যা মাইনে পাই তার সঙ্গে ওরা আমাকে 2000 টাকা প্রত্যেক মাসে এক্সট্রা দেয় বিকজ অফ দ্যাট মেডিকেল অ্যালাউন্স। কি বললো? ফিক্সড মেডিকেল অ্যালাউন্স 2000 টাকা আমাকে এক্সট্রা দিয়ে দেয়। তখন তুমি আর কোনো ছাড় ছুট দেবে না। এই 2000 টাকা করে 2 মাস 12 মাস হলে কত হবে? 24,000 টাকা ডিরেক্টলি ট্যাক্সেবল করে দাও। ডাইরেক্ট ট্যাক্সেবল, কোনো অসুবিধা হবে না, আমরা সোজাসুজিভাবে ট্যাক্সেবল করে দেবো। এরপরে এরা বলছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। কি বললো বলো? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, সিএ বলি আমরা। দরকার নেই, তোরা মাথা খারাপ হয়ে যাবে, তোরা লেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। এখন এখানে যে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সটা দেওয়া হবে, শুনে নাও। দেখা গেল মিস্টার সনদ ঘোষের 3টে বাচ্চা। কটা বাচ্চা বললাম? 3টে বাচ্চা। 2টো বাচ্চা পড়াশোনা করুক, একটা করুক না, এটা তো হবে না। কোম্পানি তো তোমাকে 3টে বাচ্চা পিছু টাকা দিয়ে দিয়েছে। তো 3টে বাচ্চা পিছু তোমাকে টাকা দিয়েছে প্রত্যেক মাসে মেবি 300 টাকা করে। তাহলে 12 মাস হলে কত হয়? 3 তারিখে 9 আর 9 72, 7,200 টাকা। ঠিক বলছি না? বুঝি? গুণ করো তাড়াতাড়ি, ক্যালকুলেশন তাড়াতাড়ি চাই আমার, তো সময় নষ্ট করা যাবে না। কি হলো এটা? 3 তারিখে 900, তো 9 কত হবে? 9 কত? 72। 9 কত? 9 108 না? ভুল হচ্ছে। 9 108, 9 108। তাহলে 10,800 টাকা পেলাম। ইনার কলমে কেন লিখলাম কে বলতে পারে? ছাড় আছে, লেস, কিছু একটা মাইনাস করা হবে। লেখো লেস এক্সেমশন আন্ডার সেকশন 1014(2). 1014(2)তে ছাড় হবে 100 টাকা করে 2টো বাচ্চা। 3টে বাচ্চা দেবে না, অনলি 2টো বাচ্চা দেবে। তাহলে একটা শোন, একটা ছেলে বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা হয়েছিল। এটা চুল পাক্কা। এই মাত্র দুটো বাচ্চা পিছু ছাড় দেবে। 3 নম্বর বাচ্চা বাদ, ছাড়ের বেলা 3 নম্বর বাচ্চা বাদ। পাওয়ার বেলা 3টে 4টে বাচ্চা হোক টাকা পেলে, কিন্তু ছাড় ইনকাম ট্যাক্স অফিস তোমাকে ছাড় দেবে যেটা 2টো বাচ্চা পিছু। তাহলে কত টাকা হলো এটা? 2400 টাকা। যদি এখানে ছাড় হয় তাহলে কত টাকা মানে এখানে ট্যাক্স হলো বলো? 400 টাকা। 8,400 টাকা পাক্কা ট্যাক্স হয়ে গেল। কত? 8,400। কারো কোনো অসুবিধা এখানে? যদি এই বাচ্চারা হস্টেলে থাকতো, যদি এটা ইফ ইন হস্টেল, বাচ্চারা হোস্টেলে থাকলে তখন তোমার হবে 100 টাকা ইন্টু 2টো বাচ্চা, সরি 300 টাকা ইন্টু 2টো বাচ্চা ইন্টু 12। ওকে, তাহলে এই ছাড়টা তখন এটা হতো নর্মালি অ্যালাউন্স। এটা পেয়ে আর এটা পায় না। তাই আমরা বলবো যে এখন আপাতত এটা চললো। যদি এটা হোস্টেলে থাকতো তাহলে 300 টাকা, হোস্টেলে না থাকলে 100 টাকা। হোস্টেলে না থাকলে 100 টাকা, হোস্টেলে থাকলে 300 টাকা ছাড়ের পরিমাণ বলা আছে। এই দিয়ে এরপরে যেটা বলা আছে সে যে ট্রান্সপোর্ট অ্যালাউন্স। কি বললো? ট্রান্সপোর্ট অ্যালাউন্স ইজ নট অ্যাট অল, আর যা পাবে ডিরেক্টলি ট্যাক্সেবল হয়ে যাবে। আগে এটা বলি আগে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স কি বললো? ট্রান্সপোর্ট অ্যালাউন্স, রাইট? ধরে যাক ট্রান্সপোর্ট অ্যালাউন্স বাবদ একজন লোক প্রত্যেক মাসে 5,000 টাকা করে পায়, প্রচুর টাকা পায় ট্রান্সপোর্ট অ্যালাউন্স। তাহলে পুরো 60,000 টাকা এখানে ট্যাক্সেবল করে দাও, রাইট? যদি হ্যান্ডিক্যাপ্ট হয়, যদি তবেই মাত্র ছাড় পাওয়া যায়, না হলে কোনো ছাড় পাওয়া যাবে না। হ্যান্ডিক্যাপ্ট মানে আবার পা ফা যেখানে যাতায়াত করতে অসুবিধে, এমন কোনো জায়গাতে হ্যান্ডিক্যাপ্ট হলে সেই মাত্র ছাড় পাওয়া যায়। এবং ছাড়ের পরিমাণ 1,600 টাকা না 3,200 টাকা করে আছে।
এখনকার যুগে। হ্যাঁ, তাহলে কখন ছাড়ে বলো? লেস করব সেকশন, ওটাও 1042। হুম, কিন্তু ছাড়ের পরিমাণটা কত হবে? অনলি ফর স্পেশালি অ্যাবেলড পার্সন, যাকে ছোট করে বলি হ্যান্ডিক্যাপড, রাইট? এখন হ্যান্ডিক্যাপ শব্দটা উঠে গেছে কিন্তু। হ্যাঁ, হ্যান্ডিক্যাপ পার্সন হলে সে এই ছাড়টা পাবে, এবং তার পরিমাণ হচ্ছে অ্যাট দ্য রেট অফ, যতটুকু মনে পড়ছে আমার, 3200 টাকা। খুব রেয়ার কাজে লাগে এটা। 3200 টাকা পার মান্থে ছাড় হয়ে যাবে। তাহলে পেয়েছিলাম তো 5000, ওই জন্য আমি ইচ্ছা করে অনেক বেশি করে পেয়েছিলাম, 5000 টাকা করে পেয়েছিলাম। এখন 5000 মানে 60,000 টাকা পেয়েছিলাম, 3200 টাকা করে পার মান্থে যেটা হয় সেটা ছাড় হবে। দিস ইজ অল রিগার্ডিং অ্যালাউন্সেস। কি বললাম বলো? অ্যালাউন্সেস এর ব্যাপারে। এর বাইরে অন্য কোনো অ্যালাউন্স নিয়ে ক্লাস 11 চ্যাপ্টার 11 এর জন্য আর বলা নেই, রাইট? এর পরে লোকটা আরো কিছু পাবে। ভাববি না যে পাওনা গন্ডা শেষ হয়ে গেছে। তাহলে এর যোগ কর কত হলো? এই ছাড়ের পরিমাণটা আমি ধরলাম না এখানে। তাহলে পাওনা গন্ডা এখনই শেষ হয়নি। এরপরে বললো তোমাকে সুবিধাদি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে বলো? সুবিধা। আমায় কিছু ফেসিলিটিস দিয়ে দিয়েছে, টাকা দেয়নি। বলো? এইটা এইটা এটা এই এতগুলো 2 লাখ, এই টাকা এখনো পর্যন্ত আমি ইনকাম করেছি। আইনের চোখে, ইনকাম ট্যাক্স আইনের চোখে আমার ইনকাম হলো 2,81,700। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ক্লিয়ার তো? এখন আমি কি আমার পাওনা শেষ হয়ে গেছে? কি বলেছি আমাকে? টাকা পয়সায় পাওনা শেষ হয়ে গেছে, হাতে কোনো টাকা দিচ্ছে না, গান্ধী মার্কা কিছু দিচ্ছে না, কিন্তু আমাকে বাড়ি থাকতে বিনা ভাড়ায় একটা বাড়ি দিয়েছে, যাও কোয়ার্টারে থাকো। আমাকে গাড়ি দিয়েছে, চড়ো। আমার বাড়িতে একটা চাকর দিয়েছে, গার্ডেনার, পাক্কা। দিস আর কল সুবিধা। কি বলে বলো? কি বলে? পারকুইজিটস। কি বলে? একে বলে কি? ইনকাম ট্যাক্সের ভাষায় একে বলা হয় পারকুইজিটস। সো another board is there, it will be meant for perquisites, right? ফাইন। চলো পজ করো। কেমন হলো বলো? অন স্ক্রিন বসে হবে। চলো স্টার্ট হচ্ছে। এরপরে নেক্সট বোর্ডে যাচ্ছি। নেক্সট বোর্ড ইজ রিগার্ডিং পারকুইজিটস, যেটা নিয়ে বলছিলাম যে 2,81,700 মাই ইনকাম। কিপ ইন মাইন্ড 2,81,700 আমার ইনকাম আছে। হ্যাঁ, হিয়ার ইট ইজ 2,81,000। কত টাকা বললাম? এখনো পর্যন্ত এই ইনকাম হয়েছে, রাইট? এটা আমার ব্যালেন্স, এটা আমার রড ফরওয়ার্ড ফিগার। এরপরে আমি আবার শুরু করলাম। ঢাকাছড়া রাস্তা হলে হয় নাকি, রাইট? এরপরে যেটা হবে সেটা হচ্ছে পারকুইজিটস। পারকুইজিটস মানে কি না? পারকুইজিট ইজ দ্য নন ক্যাশ বেনিফিট। পারকুইজিট ইজ দ্য নন ক্যাশ বেনিফিট। কি বললাম? পারকুইজিট ইজ দ্য নন ক্যাশ বেনিফিট। এটা টাকা দেবে না, টাকার বদলে বাড়ি দিল, বাড়ি ছাড়া গাড়ি দিল, গাড়ি ছাড়া গ্যাস দিল। তোর বাড়িতে যে কোম্পানি বলেছে যে তোমাকে ফ্রি গ্যাস সাপ্লাই করবো, ফ্রি ইলেকট্রিসিটি দিল, চাকর বাকর দিল বাড়িতে কাজ করার জন্য। কত রকম ফেসিলিটিস, দারুণ মজার একটা ফেসিলিটিস আছে। বললো তোমার ছেলেকে তুমি ডন বস্কোয় ভর্তি করে দাও, রাইট? ডন বস্কো মেবি নেয় এতগুলো টাকা, 5,000 টাকা মাসে। আর কোম্পানি বললো যে বিলটা আমাকে জমা দিলে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো এই টাকাটা। তাহলে এটাকে বলে কি ফেসিলিটিস? এটাকে বলে এডুকেশন ফেসিলিটিস। ওকে, কোম্পানি নিজে একটা স্কুল চালায়, তার নাম হচ্ছে টিটিভি। কি বললাম? মানে ত্রিবেণী টিস্যু বিদ্যা মন্দির। সেটা কে চালায়? ত্রিবেণী টিস্যু। আমি আইটিসিতে চাকরি করি, তাহলে আমার ছেলেকে আমি ত্রিবেণী টিস্যুতে ভর্তি করলাম। ওখানে ওরা কোনো টাকা পয়সা নেয় না, কর্মচারী ছেলে, ফ্রিতে। হতে পারে কি হতে পারে না? দিস ইজ এডুকেশন ফেসিলিটিস ইজ ইন ইয়োর সিলেবাস। আর সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ফ্রি অ্যাকোমোডেশন, যেটা তোরা দেখেছিস রেলের কোয়ার্টার্স দেখেছিস, সেখানে কোনো না কোনো কোম্পানি, কোনো না কোনো স্টিল সিটিতে যা, আমি জামশেদপুরে গিয়ে দেখেছি প্রচুর কোয়ার্টার বানানো আছে, মানুষ থাকে ওখানে। এই যে ফ্রিতে কোয়ার্টার থাকা তাকে বলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। কি বললাম বলো? তাহলে পারকুইজিটস এর 1 নম্বর তো আমাদের রুলে, আমাদের সিলেবাসে যেটুকু আছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ফার্স্টে কি হয়েছে বললাম? তাহলে লিখলাম পারকুইজিট, PARQUISITS। পারকুইজিটস মানে হচ্ছে বাংলা কথা হচ্ছে নন ক্যাশ বেনিফিট। এটা লেখা দরকার নেই অঙ্কের জন্য। হ্যাঁ, আমি বোঝার সুবিধার জন্য বলছি নন ক্যাশ বেনিফিট। টাকা দেবে না কিন্তু বেনিফিট দেবে। এরকম প্রচুর কিছু হয়, প্রচুর কিছু হয়।
এই যে নন ক্যাশ বেনিফিট দেওয়া হয় এটাকে বলা হয় সেকশন 17 এর আন্ডারে দেওয়া হয়, সেকশন 17(2). সেকশন তো ধরুন মজার ব্যাপার, আমি ছোট করে একটু বলে দিই। 17(2) এ প্রচুর সেকশন আছে। একটা হচ্ছে 17(2)(1), কি বলো বলো, তাহলে ফার্স্টে হলো 17(2)(1। আমাদের সিলেবাসে এটাই বলেছে, এর পরের দিকে আর যাইনি বেশি। 17(2)(1, 17(2)(2) পর্যন্ত হার্ডলি যাবো আমরা, রাইট। 17(2)(1 এ আমার বলা আছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। কি বললাম? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন সহজ করে তার বাংলা মানে কি? কোয়ার্টার্স। কি বললাম? অ্যাকোমোডেশন এর সহজ বাংলা মানে হচ্ছে কি বললাম ভাই? কোয়ার্টার্সটাকে আমাদের আমাদের ট্যাক্সের ভাষাতে বলা হয় রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের জন্য সেকশন 17(2)(1 এ কিছু রুল বলবে। এই রুলটা খুব ভালো করে শিখতে হবে, পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবছরের জন্য, তোদের বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষাতে আসবে। অনুমান কর এখন যেটা বলবো সেটা পরীক্ষাতে আসবে। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের হিসেব কি করে? আমাকে একটা বাড়ি দিয়েছে, মনে কর আমাকে এখানে একটা বাড়ি দেওয়া আছে। এটা তখন থেকে আমাকে অশান্তি করছে। এখানে একটা বাড়ি আছে, সেই বাড়িটা, এটা একটা এত বড় বাড়ি, ফ্ল্যাট মতো দিয়ে আছে, যার অনেকগুলো, একটা ফ্লোরে আমাকে একটা কোয়ার্টার্স দিয়েছে। তার ভ্যালু কত হবে, তার মূল্য কত হবে ট্যাক্সের হিসাবে? কঠিন কথা কিনা? পাক্কা কোনো বেস নেই। বাড়িটা কেমন বাড়ি, অমুক বাড়ি তমুক বাড়ি, অনেক কিছু হতে পারে। এরা চালাকি করে বললো ওসব নয়, বাড়িটার ভ্যালুয়েশন তোমার স্যালারির পার্সেন্টেজ দিয়ে মেরে দেবো। বাড়িটার ভ্যালুয়েশন কি দিয়ে হবে? স্যালারির পার্সেন্টেজ। তখন এখনকার যে এবছরকার জন্য কেন ইম্পর্টেন্ট, কারণ রুলে একটু চেঞ্জ এসছে। এই চেঞ্জটা হওয়ার জন্য আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। চেঞ্জ হচ্ছে, পুরো বছরটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। এবছর না, গত বছরের 23-24-এর জন্য বলছি, প্রিভিয়াস ইয়ার 23-24-এর কথা বলছি। তাহলেও তোদের কাছে রুল হয়ে যাবে, তার নতুন রুল হয়ে যাবে। তোদের প্রিভিয়াস ইয়ার কত হবে? অশান্তি হয়ে গেল। ঠিক আছে বাচ্চারা, আমি একটু ভালো করে করি। 23-24টাও দিয়ে রাখি, কারণ বলা যাচ্ছে না তোমাদের প্রিভিয়াস ইয়ার তোদের প্রিভিয়াস ইয়ার কি বলছে এখানে? শিওর তো? কোথায় লেখা আছে? নতুন বই চাই। এ অনেক ঘোষের না, নতুন বই দাও। বলো দেখি কোথায়? ওটা কি আবার 24-25 যাও, দরকার নেই, পুরো জিনিস শিখে নাও, এত সময় নেই হাতে আমাদের। হ্যাঁ, আইডিয়া দিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। কি বললাম আমি তোকে? বল, একটা বছরকে দুটো ভাগে ভাগ করবো। একটা বছরকে দুটো ভাগে ভাগ করো। তাহলে ভ্যালুয়েশন অফ দি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, প্লিজ বলো। ওটা নয়, ওসব নয়। প্রিভিয়াস ইয়ার কত বলা আছে অঙ্ক বইটাতে? যেখানে প্রিভিয়াস ইয়ার ডেফিনেশন সেখানে ছিল, ওখানে অনেক কিছু বলেছি কিনা দেখ, আইডিয়া দিও। তাহলে আমি এখানে ভ্যালুয়েশন শিখছি। হ্যাঁ, এখানে একটা ভ্যালুয়েশন শিখছি, সময় নষ্ট করিস না। চলো, ভ্যালুয়েশন অফ দি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, পাক্কা? ভ্যালুয়েশন অফ দি ভ্যালুয়েশন কি করে করব? পজ কর তাহলে। একটা কনফিউশন হচ্ছিল যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোনটা হবে। প্রিভিয়াস ইয়ার 24-25 না, প্রিভিয়াস ইয়ার হবে 23-24 প্রিভিয়াস ইয়ার, রাইট? তাহলে প্রিভিয়াস ইয়ার চেঞ্জ করে দিয়ে আমরা 23-24 করলাম। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা হবে? 24-25 হবে, রাইট? তাহলে 23-24-এর জন্য কি রুল আছে সেটা দেখা যাক। তাহলে ভ্যালুয়েশন রুল 23-24, ওকে। টোটাল যে 23-24 বছরটাকে দুটো ভাগে ভাগ করবে। একটা ভাগ হচ্ছে কি 1/4 থেকে শুরু করে 1/9-23 পর্যন্ত, রাইট? তাহলে আবার বলি, দুটো ভাগ করবো। একটা রুল কি বলছে, এটা লেখা দরকার, ছবিটা দেখার দরকার লাগছে না। 1/4 থেকে শুরু করে 1/4-23 থেকে 1/9 পর্যন্ত, রাইট? আপ টু 1/9। 1/9 কেন করবো? 31/8 পর্যন্ত করো। এই পর্যন্ত একটা রুল হবে। নেক্সট রুল হচ্ছে 1/9 থেকে শুরু করে 31/3/24 অনওয়ার্ড, মানে পরের দিকে কোনো নয়, এই রুলই কাজ করবে, রাইট? ডিপেন্ড করছে পপুলেশনের উপরে। এর পপুলেশন যদি কি বললাম,
পপুলেশন যদি 25 লাখের বেশি হয়, এখানে পপুলেশন মানে প্রচুর জনগণেরা, এগুলো কি আঁকছি বলো? এগুলো সব এত জনগণের সংখ্যা যদি মোর দেন 25 লাখ হয়, পাক্কা? জনগণ যদি 10 লক্ষ থেকে 25 লাখের মধ্যে হয় এমন কোন সিটি, একটা সিটি হলো, মনে কর তুই কলকাতা শহরে থাকিস, তুই কলকাতা শহরে থাকিস, জানবি কি হবে? লাভ চলবে? মনে কর তুই একটা শহরে থাকিস, যেখানে কলকাতা শহর, তুই দুর্গাপুর শহরে থাকিস, 10 থেকে 15 লাখের মধ্যে সিটি, তুই বাঁকুড়াতে থাকিস, সেখানে হচ্ছে লেস দেন 15, লেস দেন 10 লাখ। এই হলো পপুলেশনের গল্প। যেখানে 25 লাখের বেশি হবে তখন এই তারিখ পর্যন্ত তুমি নেবে 15% অফ দি স্যালারি। কি নেবে? 15% অফ স্যালারি, রাইট? যদি এটা হতো এইখানে, তাহলে এটা হতো 10% অফ স্যালারি। রুল বোঝা যাচ্ছে একদম? আর যদি এটা হতো তাহলে হবে 7.5% অফ স্যালারি। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে লোকটা স্যালারি হয়েছিল আমাদের কত? 1 লাখ। এখানে হবে বেসিক প্লাস ডিএ, দ্বারা বলছি, এখানে হবে বেসিক প্লাস ডিএ প্লাস ট্যাক্সেবল পোর্শন অফ অল আদার অ্যালাউন্সেস প্লাস বোনাস প্লাস কমিশন, সবটা মিলিয়ে। তাহলে তখন আমাকে বার করতে হবে। ধরা যাক স্যালারিটা আমি অনুমান করে নিচ্ছি বেসিক প্লাস ডিএ প্লাস অল ট্যাক্সেবল পোর্শন অফ দি স্যালারি অফ দি অ্যালাউন্সেস, এটা মিলিয়ে এর হয়েছিল 2 লাখ টাকা। কত ছিল বলো? তাহলে স্যালারি অনুমান করলাম অঙ্কটাতে, ওইভাবে হিসেব করে 2 লাখ টাকা পাওয়া গেছে। তাহলে 2 লাখের উপরে আমি থাকি কলকাতায় বলেছি, মনে কর হাউস রেন্ট অ্যালাউন্স দেয়নি, হাউস রেন্ট অ্যালাউন্স না দিলে তখনই মাত্র তোমাকে ফ্রিতে কোয়ার্টার দেবে। তাহলে কলকাতাতে কোয়ার্টার দিলে তোমার এখানে রুল কত বেরোবে? আনসার কত বেরোবে বল? কত বেরোবে? একদমই না, ঠিক ঠিক করে হিসেব করতেছে। 2 লাখ টাকা লিখলি, হ্যাঁ, তোর কি কোম্পানির মোবাইল ফোন বল? 2 লাখ টাকা 50% করলে কত হবে? হ্যাঁ 30,000 টাকা। এবার এটা কমাস ছিল 4, 5, 6, 7, 8, 5 মাস, তাই না? তাহলে তুই 2 লাখ টাকা হলো, 2 লাখ টাকা হলো সারা বছর ইনকাম, 2 লাখ টাকা হলো। এটাও তো ভুল হলো আবার, 2 লাখ সারা বছর ইনকাম করবো না আমরা। 5 মাসে কত ইনকাম হয়েছিল আর 7 মাসে কত ইনকাম হয়েছিল, কি বললাম বলো? এটা হলো 5 মাস, এখানে হবে কত? এখানে 7 মাস। এখন 5 মাসে ওর ইনকাম হয়েছিল, ধর মোট ইনকাম হয়েছিল এই টাকাটা হয়েছিল 2 লাখ, তো 2,40,000 টাকা। 2,40,000 হলে 5 মাসে কত হয়? তাহলে ওর মনে কর প্রত্যেক মাসে সারা বছরে যে ইনকাম হয়েছে তার প্রথম 5 মাসের ইনকাম ছিল, প্রথম 5 মাসে ইনকাম ছিল মেবি, না সারা বছরে মনে কর 2 লাখ টাকা আমার ওইটা হতো। প্রথম 5 মাসে কত হবে তাহলে? করা যাবে কি করা যাবে না? তা মনে কর প্রত্যেক মাসে ওর 20,000 টাকা করে ইনকাম ছিল, তাহলে 5 মাসে কত ছিল বলো? 1 লাখ। ছেড়ে দে, স্যালারি ছিল @ 20,000 টাকা। এই স্যালারি কি করে 20,000 টাকা পেয়েছে? না বেসিক পেয়েছো প্লাস অল অ্যালাউন্সেস পেয়েছো প্লাস আদার বোনাস টোনাস পেয়েছো, এসব মেলালে 20,000 টাকা করে, মানে 1 লাখ টাকা ইনকাম হয়েছে 5 মাসে। 5 মাসে কত হয়েছে বলো? মাসে মাসে ভাবছি না, 5 মাসে কত হয়েছে? তাহলে স্যালারি 5 মাসে 1 লাখ টাকা হয়েছে, 5 মাসে কত হলো? 1 লাখ। 1 লাখের উপরে 15% করো, কত টাকা হলো? 15,000 টাকা হলো। 1 লাখের উপরে 15,000 টাকা হলো। 1 লাখের উপরে 15,000 টাকা, ব্যাস 15,000 টাকা আনসার হয়ে যাবে। ঘুরিয়ে বলি, প্রত্যেক মাসে কত বলেছিলাম একটু আগে? 20,000 টাকা। তাহলে যদি 20,000 টাকা হয়, এখানে বল, এটা যদি এরকম অন্যভাবে করতাম, তাহলে বল 20,000 টাকা ইন্টু কত পার্সেন্ট? 15% ইন্টু 5 মাস, কত টাকা হয় দেখতো? বোকা, 15,000ই হচ্ছে। কি কথা হিসেব করছিস? এটা 3,000 টাকা তো। তাহলে আলটিমেটলি আমি হয় পুরো বছরটা ধরে নিয়ে 15% মেরে দেবো, মাসে যাবো না, নয় মাসেরটা ধরে নিয়ে, এটা হচ্ছে মান্থ তো, তাহলে 5 মাসে গুণ করে দেবো। তাহলে এটা করলে আমার 15,000 টাকা আমার মোট ইনকাম হয়ে গেল। কোনো অসুবিধা আছে এখন?
কি হয়েছে রে, 2000 ইন্টু 15% করলে কত হয়? 20,000 ইন্টু 15% 3,000 টাকা। তাকে 5 দ্বিগুণ করলে কত হয়? 15,000 টাকা হচ্ছে না? এটা হলো 15,000 টাকা, রাইট? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 15,000 টাকা পেলাম একটা 5 মাসের। তাহলে এই গল্পটা এই মাসের জন্য, এদিকের জন্য যাচ্ছি। এবার এদিকে রুলটা হচ্ছে এরকম যে যদি কিনা ওর পপুলেশন হতো 2011 সালে সেন্সাস। সেন্সাস কবে? 2011 আগেটা ছিল 2001 সাল। সেন্সাস 2011-তে, সেন্সাস প্লিজ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, সেন্সাস 2011-তে লোক সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তখন এই 25 লক্ষটা বেড়ে গিয়ে হয়ে গেল 40 লক্ষ টাকা লোক, যেখানে লোক সংখ্যা 40 লক্ষ, যেখানে লোক সংখ্যা 40 লোক। 40 লক্ষের বেশি। এরপরে লোক সংখ্যা পড়ছে কিনা যেখানে 15 লাখের বেশি। এখানে আর 25 লাখ যায়নি, একবারে 15 মাত্র 15 লাখের গল্প করেছে, 15 লাখের বেশি, রাইট? আর যেখানে 15 লাখের কম, এদের রুলটা পাল্টে দিল। তাহলে 40 লাখ, 15 লাখ আর 15 লাখের বেশি আর 15 লাখের কম, এই নিয়ে কথা হচ্ছিল। 15 লাখের বেশি কিন্তু 40 লাখের কম, এটা লিখছি না কিন্তু আমি। 25 লাখের, 15 লাখের বেশি কিন্তু 40 লাখের কম পর্যন্ত একটা আছে। এখানে পার্সেন্টেজ বলছে 10, 7.5 আর 5, 10%, 7.5% আর 5%। আমরা কোথায় থাকি বলো? 10% লেভেলে থাকি। আমাদের ইনকাম কত ওইখানে? ধরে যাক আমার কাছে ওইখানে ইনকাম বেড়ে গিয়ে 25,000 টাকা হয়েছে পার মান্থে। পার মান্থে কত হয়েছে বলো? তো কত পার্সেন্ট করবো? 10% করবো। কমাস হবে 7 মাস হবে। এখানে কমাস আছে 7 মাস। তাহলে 25,000 ইন্টু 10% হলো কত? 2,500 টাকা। ইন্টু 7 করলে কত হবে? এখানে হলো 17,500 টাকা। তাহলে একটু আগে কত হয়েছিল? 15,000। এখন কত হলো? যোগ করলে কত হয়? 32,500 টাকা আমার ইনকাম হয়ে গেল। কোনো অসুবিধা আছে? আবার তাহলে আমি যে ফ্রিতে থাকছি কোয়ার্টারে, তার জন্য 32,500 টাকা আমার স্যালারি বাবদ যোগ হয়ে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? মজা লেগেছে কিনা? হুম। এখানে একটা খালি গল্প এক্সট্রা আছে, সেটা একটু বলে দিই চট করে। সেটা এরকম যে যদি মালিক পক্ষ কোয়ার্টার্সটা ভাড়া নিয়েছে কারোর থেকে, মনে কর দেওয়ারবন্দের বিরাট একটা বাড়ি আছে, ওই বাড়িটা কোম্পানি ভাড়া নিয়ে আমাকে কোয়ার্টারে থাকতে দিয়েছে। সেক্ষেত্রে বলছে কিনা তুমি শুধু 10% অফ দি স্যালারি নাও, or rent paid, whichever is lower. Rent paid or 10% of salary, whichever is lower. তাহলে যদি বাড়িটা ভাড়া নিয়ে থাকতো, যদি বাড়িটা, এটা একটা অন্য কালার দিয়ে করি, যদি বাড়িটা কোথা দিয়ে থাকতো বলো? যদি ভাড়ার বাড়ি হতো, যদি রেন্টেড হাউস হতো, তাহলে রুলটা একটু পাল্টে দিই। ক্লিয়ার? যদি রেন্টেড হাউস হতো তাহলে রুলটা কি হতো দেখা যাক। তাহলে একটু আগে যে বাড়িটা ছিল কার বাড়ি ছিল? কোম্পানির নিজস্ব। এখন কার বাড়ি আছে? রেন্ট নিয়েছিল। হ্যাঁ, এটা রেন্টেড বাড়িটা নিয়ে ও রেন্ট নিয়ে আমাদেরকে ভাড়া দিয়েছে, আমাদেরকে থাকতে দিয়েছে, মানুষকে থাকতে দিয়েছে, কর্মচারীকে। তাহলে এক্ষেত্রে হচ্ছিল রেন্ট পেড কত? রেন্ট পেড কত লেখো, আর 15% অফ স্যালারি করবে, অফ স্যালারি। এক্ষেত্রে হবে রেন্ট পেড আর 10% অফ স্যালারি। তাহলে বাড়ি ভাড়া নিয়ে যদি দেয়, তাহলে এইটার মধ্যে যেটা কম হবে, যেটা লোয়ার হবে, সেটা ভ্যালুয়েশন হবে। আমি একটা অঙ্কের মধ্যে সবকিছু দেখাতে পারবো না। বাড়িটা একবার আমি মালিকের, বাড়িটা আবার একবার ভাড়ার, তাহলে অঙ্ক হবে কি করে? আমরা অনুমান করলাম বাড়িটা মালিকের। বাড়িটা যদি ভাড়ায় হতো তাহলে রেন্ট কোম্পানি ওই লোকটাকে রেন্ট দেবে তো, দেওয়ারবনকে রেন্ট দেবে তো। তো দেওয়ারবনকে রেন্ট একটা কিছু টাকা দিল, আর তোমার স্যালারি 10% করলে যেটা কম হবে সেটা এখানে ট্যাক্স হয়ে যাবে। পাক্কা? এই মাসের জন্য, 7 মাসের জন্য ওটা হবে 10% রুল, এখানে হবে 15% রুল। ক্লিয়ার? এরপরে আর মাত্র দুটো পয়েন্ট বলেছে, সেটা হচ্ছে যে যেটা আমি অলরেডি বলে দিয়েছি। এই পর্যন্ত বলে বোর্ড ক্লিয়ার? হ্যাঁ, বোর্ড ক্লিয়ার করছি। একবার একটা স্ক্রিনশট মার, ঠিক আছে? এখন এই পারকুইজিটস এর মধ্যে আরেকটা পারকুইজিট আছে, যে যদি তোমাকে ফ্রি এডুকেশন দেয়। কি দিয়েছে বললাম একটু আগে? তোর সিলেবাসে যেটুকু আছে সেটুকু যাচ্ছি আমি, 11 সিলেবাস। সেখানে বলা হলো ফ্রি এডুকেশন। ফ্রি এডুকেশনের দুটো রাস্তার কথা তোদের সিলেবাসে বলেছে। একটা রাস্তা হচ্ছে এই যে তোমাকে রিইম্বার্সমেন্ট করবে অফ দি টিউশন ফিস। কি বলেছে বলো? রিইম্বার্সমেন্ট অফ দি টিউশন ফিস।
পেমেন্ট অফ স্কুল ফিস বাই দ্য এমপ্লয়ি। ওকে, পেমেন্ট অফ বাই এমপ্লয়ার, তাই তো? ভেরি গুড। একটু আগে যেটা বলছিলাম, আমার ছেলেকে কোন স্কুলে পড়াতে গেলাম? না, ডন বস্কোই। আমার ছেলে কোথায় পড়াতে গেলাম বলো? তাহলে এটাকে বলি রিইম্বার্সমেন্ট অফ দি টিউশন ফি। কি বললাম বলো? রিইম্বার্সমেন্ট অফ দি, একে বলে রিইম্বার্সমেন্ট। রিইম্বার্সমেন্ট শব্দটা মানে এই যে আমি খরচা করব, তারপরে সেই বিলটা নিয়ে গিয়ে কোম্পানিকে জমা দেবো, টিউশন ফি। উদাহরণটা এখানে লিখছি না, কোথায় পড়েছে বলো? ডিবিবি তে পড়েছে, ডন বস্কো ব্যান্ডেলে পড়েছে বলে আমি বিলটা নিয়ে গিয়ে অফিসকে জমা দিই। অফিস আমাকে টাকা দিয়ে দেয়, সেটা মেবি আমার 4,000 টাকা করে ছিল বিল, ও আমাকে 4,000 টাকা করে দিয়ে দেয়। এটা এটা কত টাকা ছিল? 32,000 টাকা। মনে করো ওটা এখানে লেখা আছে 32,500 টাকা, এখানে লিখে রাখলাম, চলবে? নাহলে অঙ্কটা পরে ভুলে যাবো। এখন বল ডিবিবি তে যখন পড়তো তাহলে 4 বার 48,000 টাকা আমার কাছে আরো ইনকাম বলে ধরে নেবে, কোনো কথা হবে না, ডিরেক্টলি ইনকাম। ওকে, দাঁড়া, টিউশন ফি পেমেন্ট অফ স্কুল ফিস বাই দ্য এমপ্লয়ার, ব্যাপারটা এরকমই না? এখানে বলি, এক্ষেত্রে তোমার কাছে 100 টাকা করে ছাড় হতো, যেটা বলেছিলাম একটু আগে না, অ্যালাউন্সেস। কিন্তু এখানে হচ্ছে কি, কোম্পানি যখন কোম্পানি স্কুলকে টাকা দিয়ে দিয়েছে ডাইরেক্টলি, কোম্পানি ডাইরেক্টলি স্কুলকে টাকা দিয়ে দিয়েছে। একটু পজ কর, বলছি। এটা তাহলে মালিক যদি আমার হয়ে টাকা দিয়ে দেয় তাহলে এটা এরকমই হবে, কোনো ছাড়টার নেই। রিইম্বার্সমেন্ট হলে পুরোপুরি হবে। ওটা টিউশন ফি যদি দিয়ে দেয় আলাদা করে, বাট ওখানেও কিন্তু ওই টাকাটা ছাড় আছে। এখানে একটা কনফিউশন আমি রেখে দিলাম, হ্যাঁ, 100 টাকা করে পার মান্থে যে ছাড়ের গল্পটা ছিল না দুটো বাচ্চা, সেটা এখানেও কাজ করতে পারে। রেখে দাও, ঠিক আছে। তুমি আপাতত এরকম করো যে আমার কাছে টিউশন ফি যখন মালিক দিয়ে দিচ্ছে, যে টাকাটা দেবে সেই টাকাটা পুরোপুরি ট্যাক্সেবল হয়, পুরো এইটুকু পর্যন্ত এখানে রাখো। যেখানে আলাদা করে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স দেয়, রাইট, এটা এরকমই যা, বেশি এদিক ওদিক করার দরকার নেই। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স দিলে 100 টাকা ছাড় হবে। আর যখন আমাকে রিইম্বার্সমেন্ট দিয়ে দেবে, কোনো টিউশন ফি ডিরেক্টলি পে করে দেবে আমাকে, বা স্কুলকে বলা হলো যে তো আমার টাকা আমার মালিক পক্ষ তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে, তোমার ডিরেক্টলি টাকা দিয়ে দিল। এনি হাউ টিউশন ফি যখন স্কুল থেকে ডাইরেক্ট স্কুলকে দিয়ে দিচ্ছে, তখন তার জন্য তোমাকে কোনো ছাড় হবে না, ডিরেক্টলি ট্যাক্সেবল হবে, রাইট। আনাদার থিম ইজ দেয়ার, স্কুলের নাম টিটিভি, স্কুলের নাম কি বললাম? টিটিভি মানে কি? আর আমি মনে করো আইটিসি তে চাকরি করি, তাহলে আমার ছেলেকে আমি ওখানে ভর্তি করবো না কি করবো না? আর ভর্তি করার জন্য দেখা গেল যে আমাকে কত টাকা ভ্যালুয়েশন দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে এটা। আবার বলি, যদি দেখা গেল যে টিটিভি আরো ওখানে যে দোকান স্কুলগুলো আছে না, তাতে ধরা যাক আমার কাছে একটা কোনো খরচা হয়। আবার বলি, টিটিভি মনে কর, মানে টিটিভির পাশে কোন স্কুল আছে? মনে কর ডন বস্কো। তা ডন বস্কোতে খরচা হয় 4,000 টাকা। ডন বস্কো কত খরচা হলো? পার মান্থে 4,000 টাকা খরচা হয় ডন বস্কোতে। টিটিভিতে আমার ছেলেকে পড়াবার জন্য কোম্পানি কত খরচা করছে, কোম্পানির খরচা কত সেটা তো জানি না, অন্য লোকের কাছ থেকে কত নেয় সেটা জানি। তাহলে আমি বলছিলাম কোম্পানি কত খরচা করে সেটা যখন জানি না, তখন ভ্যালু অফ দি সিমিলার ফেসিলিটিস, কি বললাম? ভ্যালু অফ সেম টাইপের যেগুলো আছে না, সেম টাইপ ইনস্টিটিউটে কত খরচা করে, সেম টাইপ স্কুল, ওই টাইপের যে ধরনের স্কুল আছে। মনে কর আমি টিটিভি স্কুলের সঙ্গে খিচুড়ি স্কুলের সঙ্গে ম্যাচ করতে পারবো না, কিন্তু নন খিচুড়ি স্কুল যেখানে ভালো ভালো ড্রেস পরে যায় ছেলে মেয়েরা, সেখানে খরচা পড়ে কত সেটা দেখলাম। ক্লিয়ার কি ক্লিয়ার না? চলবে? তাহলে তোর কাছে মনে কর আমার পার মান্থে মনে কর আমার কাছে খরচা হলো কত বলছি? 4,000 টাকা খরচা পড়ে। তাহলে 12 দিয়ে গুণ করলে কত হয়? 48,000 টাকা। এটা 12 দিয়ে গুণ করবো না, সরি, কত করলাম বলো? 48,000 টাকা লিখলাম, রাইট। এইবারে তুমি যেটা বলেছে, এরা যেটা বলছে যে 1,000 টাকা পার চাইল্ডকে তুমি মাইনাস করে দাও। পার চাইল্ড কত হবে? পার চাইল্ড কত করে বললাম? আমার কটা বাচ্চা আছে? ওরে বাপ, তিনটে বাচ্চা, সর্বনাশ করেছে। তাহলে আমি বলেছি না? বলছে স্যার আপনি তো বলেছেন আপনার কটা বাচ্চা। ঠিক আছে, তুমি বিয়োগ করে দাও 1,000 টাকা পার। এখন এই যে পার চাইল্ডে আমাকে 1,000 টাকা ছাড় দেবে, দুটো বাচ্চা পয়সা দেবে না তিনটে বাচ্চা পয়সা দেবে? না, এখানে তোমার যত বাচ্চা হবে সবকে নিয়ে গিয়ে ভর্তি করে দাও, ততটা ছাড় দেবে। তিনটে বাচ্চা, নো চিলড্রেন রেস্ট্রিকশন, নো চিলড্রেন রেস্ট্রিকশন। বাচ্চা কাচ্চা বেশি হোক কোনো অসুবিধা নেই,
বাট ছাড়ের পরিমাণ হবে মাত্র 1000 টাকা। ক বছর হবে? 12 মাস। কটা বাচ্চা বলেছি আমাদের? 3টে বাচ্চা হলে 3টে, 2টো বাচ্চা হলে 2টো, একটা বাচ্চা হলে একটা। তাহলে ক টাকা হবে এখানে? 34,000 টাকা মাইনাস করো। খুব ভালো জিনিস এটা, ফাইন। এখন ক টাকা হলো বলো? 12,000 টাকা। কোম্পানি বলেছে তোমাকে প্রত্যেক বাচ্চা পিছু যে তোমার কাছ থেকে স্যালারি বাবদ আমি এক এক মাসে 500 টাকা করে কেটে রাখবো। তোমার ছেলেকে ভর্তি করো, সব কোনো টাকা দিতে হবে না, কিন্তু স্যালারি থেকে 500 টাকা তোমার কাছে কেটে রাখা হবে। হতে পারে, হতে পারে না। যদি কোনো টাকা আমার রিকভার করা থাকে ফ্রম দা স্যালারি, যদি রিকভার করে ওরা আমার কাছে বলেছে রিকভার করব তোমার কাছ থেকে, আমি কিন্তু শোনো আমাদের তো অনেক টাকা খরচা হয়, কিন্তু তোমার কাছ থেকে আমি 500 টাকা করে রিকভার করব। তাহলে একে 12 দ্বিগুণ করো, কত হবে? 6,000 টাকা। তাহলে এখন নেট কত টাকা ভ্যালু বেরোলো? 18,000 টাকা। ওই মাইনাস কর, 6,000 টাকা। এই 6,000 টাকাটা হয়ে গেল ট্যাক্সেবল, রাইট? এই গল্পটা এখানে লিখলে ভালো করতাম। ক্লিয়ার? তাহলে বল এখনো পর্যন্ত কত ইনকাম হলো আমার কাছে? যোগ করো। এর বাইরে তোদের রুলে আর কিছু দেখছি না, দেশের শেষ। চল যোগ করতে পারি। 3,68,200। 3,68,200 আর মাত্র 2 মিনিটের মধ্যে ভিডিও শেষ হবে। ক্লিয়ার? 3,68,000 টাকা 200 যে উত্তর পেলাম, এটাকে বলা হয়, ছবিটা তুলি না তো, হ্যাঁ। যা কি হবে আবার লিখে দিই। একটু এখানে কত ছিল বলো? 200। এখানে 48,000 ছিল, এখানে কত ছিল? 36,000 টাকা মাইনাস করেছিলাম, উত্তর কত ছিল? 12,000 টাকা। এখান থেকে 500 ইন্টু 600 টাকা করে মাইনাস করেছিলাম, 500 ইন্টু 12 করলে 6,000 টাকা মাইনাস করে দিয়ে উত্তর যে 6,000 টাকা হয়েছে সেটা এখানে রেখেছি। এটা ছবি ধরুন একটা। এই পর্যন্ত পড়া পরে আমাদের আর একটুখানি বাকি আছে। ডান? 4,000 ইন্টু 12টা। কোনটা বলো? এইটা? 4,000 ইন্টু, রাইট। কখনো জানবে না যে একবার তোমাকে এটা দিয়ে দেবে, রিইম্বার্সমেন্ট দেবে, টিউশন ফি দেবে, তারপরে আবার এটাও দেবে, ওই স্কুলে ভর্তি হতে দেবে, তা নাকি? তোমার তো যে কোনো একটা হবে না, এটা হয় টিউশন ফি দেবে, নয় স্কুলে পড়তে দেবে, সব রকম তো একসঙ্গে দিয়ে দেবে না। চলো এরপরে গল্প, হ্যাঁ দেখেন, ফিগার মনে রাখ, অন করে দে, অন করে দে, ওই অন করে দে, অন করেছি তো। এবার ফিগার মনে রাখো, ক টাকা আমাদের মোট ইনকাম হয়েছে এখনো পর্যন্ত? 3,68,200। এটার নামই দেবো ম্যারাথন ভিডিও ফর স্যালারি ক্লাস 11। ওকে, তাহলে ক টাকা ইনকাম হয়েছে বলো? 3,68,200 টাকা হলো। এই যে ইনকামটা হলো, এটা কিন্তু একে বলা হয় গ্রস স্যালারি। কি বললাম? গ্রস স্যালারি। এই হলো আমার গ্রস স্যালারি, রাইট? পাক্কা? তাহলে গ্রস স্যালারি হলো ক টাকা? 3,68,200। এবার আমার কাছ থেকে আরো কিছু বিয়োগ পাবো, আমরা আরেকটা কিছু বিয়োগ পাবো, সেটা হচ্ছে লেস সেকশন, একে ডিডাকশন বলবো, এক্সাম্পশন না। আন্ডার সেকশন 16 16 নম্বর ধারাতে ছাড় আছে। 16 নম্বর ধারাতে ছাড়ের কথা তোদের সিলেবাসে আলাদা করে বলেনি, কিন্তু আমার মনে হয় এটা পর্যন্ত শিখে শেষ করাই ভালো। 16 নম্বর ধারাতে যে ছাড় আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। কি বললাম? স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে সেকশন 16(1)(a)। সেকশন বই পাল্টে গেছিলাম, দেখ তো খোলতো, 75,000 টাকা হবে এটা। এখনকার রুলে 23-24 তোদের প্রিভিয়াস ইয়ার, নতুন বই দেখি, একটু বন্ধ করো, ওটা পজ কর। এই হ্যাঁ 25-26 কি জানি, ঠিক আর ভাবতে পারছি না। চল এখন যা করছি কর। শোন এদিকে, স্ট্যান্ডার্ড ডিডাকশন কোথায় দেখালি দেখি? ওর জন্য ক টাকা ছাড়ের কথা বলেছে ওরা? 85 বলেছে। ঠিক আছে চলো, ডিডাকশনের মধ্যে একটাকে বলে স্ট্যান্ডার্ড ডিডাকশন। কি বলে? স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন
আন্ডার সেকশন 16(1)(a) এর পরিমাণ হবে স্টেট ওয়েতে 50,000 টাকা তোদের বছরের জন্য। এর পরের বছর বেড়ে গিয়ে এটা 75 হয়ে গেছে। হ্যাঁ, কারেন্ট ইয়ার চলছে এটা 75, বাট তোদের বছরের জন্য কত হবে? 50,000 টাকা। আর মাত্র একটা মাত্র ছাড় হবে, তাকে বলে সেকশন 3, তাকে বলা হয় প্রফেশনাল ট্যাক্স। আছে, বইতে আছে? হ্যাঁ। কি আছে বল? Deduction for payment of professional tax under section 16(3). প্রফেশনাল ট্যাক্স আন্ডার সেকশন 16(3). 16(3) তে যদি মনে কর আমি যখন চাকরি বাকরি করছি, তেমনি ভারতবর্ষে প্রচুর লোক চাকরি বাকরি করছে না? যারা করছে না তাদেরকে যাতে বেকার ভাতা টাইপের কোনো হেল্প করা যায়, সেজন্য আমার চাকরি করা থেকে ওরা কিছু টাকা কেটে নেয়। আর সেটার পরিমাণ মেবি ধরে নে আমার কাছে মোট ধর না ওর কোনো রুল নেই, যে কোনো কিছু কাটে, যা কাটবে সেটাকে ছাড়। 5,000 টাকা কেটে নিয়েছে আমার স্যালারি থেকে সারা বছরে, মাসে মাসে 500 টাকা করে কেটে নিয়েছে, তাহলে মোট কত কাটবে? 6 টাকা কেটে নিয়েছে। তাহলে এই 56,000 টাকা তুমি এখান থেকে বিয়োগ করো আর অঙ্ক শেষ বলে এন্ড করে দাও। বলো 3,68,200 থেকে মাইনাস বিয়োগ করে দাও। 3,12,200। নিয়ে একে ইনকাম, দেখ কত কালার বেশি দেখে নে, ইনকাম আর কালার কই শেষ করেছি না, আনন্দ হয়ে গেছে, অঙ্ক শেষ। হ্যাঁ, ইনকাম ফ্রম, কি বললাম? ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি। কেউ কেউ বলবে এটাকে ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি, বাট আমরা বলবো ইনকাম ফ্রম, এমন বলো 3,12,200। 3,12,200 টাকার উপরে যা ট্যাক্স হয় সেই ট্যাক্সটা আমরা দেবো, ইনকাম ফ্রম স্যালারি হয়ে গেল। ওকে, চলো অঙ্ক শেষ ফর ক্লাস 11। স্যালারি মানে এটা কি ম্যারাথন ভিডিও ফর ক্লাস 11 অন স্যালারি চ্যাপ্টার, পাক্কা? চলো বাই। Interest on salary। বন্ধ করে দে একদম।